হাসপাতালের করিডোরটা যেন এক জীবন্ত নরকুণ্ড। করিডোরের এক মাথায় লাল বাতি জ্বালিয়ে 1-to-1 এমার্জেন্সি ওটি সচল, যেখানে ভেতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনু, আর পাশের কেবিনে নিথর হয়ে শুয়ে আছে সূর্য। তার ডান হাতে স্যালাইনের সুই ফোটানো, পাশে রাখা হার্ট মনিটরের বিপিং শব্দটা এক অদ্ভুত ছন্দহীনতায় বাজছে। খানবাড়ির প্রতিটি সদস্য যেন এক একটি জীবন্ত লাশে পরিণত হয়েছে। রাফিয়ার রিদান করিডোরের মেঝেতে দুই হাঁটুর মাঝখানে মাথা গুজে ফুপিয়ে কাঁদছে। দাদুভাই এক কোনায় চেয়ারে বসে কাঁপানো হাতে তাসবিহ গুনছেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে তারই ভিজে যাচ্ছে। শেষ বয়সে এসে পরম আদরে নাতি নাতনিদের এমন মরণাপন্ন দশা দেখতে হবে তা তিনি কোনোদিন স্বপ্নেও ভাবেননি। সুরাইয়া অনবরত ফুপিয়ে যাচ্ছেন, ছোট কাকিমণি আর ফুপি নিজেরাও কাঁদছেন, আর বড় যাও ভাবিকে শক্ত করে আগলে রেখেছেন। নিঝুমের কান্নাও যেন থামছেই না। ইস্তিহাক তাকে জড়িয়ে ধরে নিজের বুকের মধ্যে তার মুখটা লুকিয়ে রেখেছে। বড় চাচু আর কাকাই চরম অস্থিরতায় করিডোরে পায়চারি করছেন, আর অরণ্য বোন বলতে পাগল ছেলেটা দেওয়ালে পিঠ ঠেকিয়ে শূন্য চোখে ওটির দরজার দিকে তাকিয়ে আছে। তার শার্টে লেগে থাকা অনুর গায়ের রক্ত এতক্ষণে শুকিয়ে কালচে হয়ে গেছে। সারা জীবন যে বোনটাকে নিজের বুকের কাছে আগলে রেখেছে, তাকে ওভাবে রক্তাক্ত আর নিথর অবস্থায় দেখে অরণ্যের মগজ যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। রক্তাক্ত অবস্থায় তুলে সে হসপিটালে ছুটে আসছিল। তখন তার উন্মাদনা দেখে ডাক্তার, নার্স সহ হসপিটালের সিকিউরিটিও তাকে সামলাতে হিমশিম খেয়েছিল। আজ তার সেই চঞ্চল বোনটা ভেতরে মৃত্যুর মুখোমুখি, আর সে বাইরে এক জ্যান্ত লাশ হয়ে দাঁড়িয়ে আছে। অনুকে ওটিতে নেওয়ার আগে বারবার একটা কথাই সে বলেছে, অনু একবার চোখ খোল, তুই না থাকলে আমি কাকে জ্বালাবো বল, তুই তো বলেছিলি আমাকে ছেড়ে কোথাও যাবি না। আর তারপর অনুকে ওটিতে নিয়ে গেল, যেন নিজের কলিজাটা কেটে কেউ যেন ওটিতে ঢুকিয়ে দিয়েছে। অরণ্যের কেবলই মনে হচ্ছে কিছুক্ষণ পর মায়ের মতো এই বোনটাও যদি তাকে ফেলে চলে যায়, তবে সে কি নিয়ে বাঁচবে। সায়রা এক কোনায় দাঁড়িয়ে অশ্রু ভেজা চোখে অরণ্যের সেই জীবন মৃত্যু রূপটার দিকে তাকিয়ে আছে, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তার জানা নেই। আর একটু দূরে এক গভীর নিস্তব্ধতা বুকে নিয়ে একা বসে আছেন রাশেদ খান। তিনি হয়তো আজ জীবনের পূর্বের সব হিসাব মেলাচ্ছেন। অনু যখন এই পৃথিবীতে এসেছিল নিজের ভালোবাসার স্ত্রীকে হারিয়ে, রাশেদ খান তীব্র ক্ষোভে সেই সদ্যজাত নিষ্পাপ মেয়ের জন্মের পরপরই তার মৃত্যু কামনা করেছিলেন। আর আজ সেই প্রাণটাই আর একটা নতুন প্রাণকে জন্ম দিতে গিয়ে হুবহু একইভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। আজ তার মনে তীব্র ভয় জাগছে, অতীতের সেই পঙ্কিল পাপিষ্ঠ প্রার্থনা যদি আজ সত্যি সত্যি খোদার দরবারে কবুল হয়ে যায়। এক চরম অনুশোচনা আর অপরাধ বোধ তাকে চারপাশ থেকে জ্যান্ত গ্রাস করে নিল। তিনি নিজের অবশ হয়ে যাওয়া শরীরটা কোনোভাবে টেনে তুলে হসপিটালের বাইরে সামনের মসজিদের দিকে পা বাড়ালেন। এতক্ষণ ধরে চোখের পানি সামনে রাখলেও মসজিদের সামনে দাঁড়াতেই রাশেদ খানের ভেতরের সব বাঁধ ভেঙে গেল। তার চোখের সামনে ঝাপসা হয়ে ভেসে উঠল এক পুরনো দৃশ্য। অনু তখন একদম ছোট্ট, 7 কি 8 বছর বয়স। রাশেদ খান মাত্রই মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরেছেন। অনু এক ছুটে এসে তার সামনে 2 হাত বাড়িয়ে দিয়ে বলল, আব্বু, কাকাই তো রুকাইয়ার নিঝুম আপুর জন্য জিলাপি এনেছে। আর জিলাপি কোথায় আব্বু? রাশেদ সেদিন মেয়ের মুখের দিকে তাকিয়ে একটু অপরাধ বোধে ভুগলেও পরক্ষণেই মুখ ঘুরিয়ে চলে গিয়েছিলেন। সে প্রতিবারই মসজিদে জিলাপি দিয়ে নিজের সন্তানকে অবহেলা করে অন্যের সন্তানদের হাতে সবকিছু তুলে দিতেন, আর অনু সে প্রতিবারই হাত বাড়িয়ে দিয়ে এমনটা করত। কিন্তু 9 বছর বয়সের পর থেকে অনু আর কখনো তার বাবার সামনে এসে জিলাপি চায়নি, আর কোনোদিন তাকে আব্বু বলেও ডাকেনি। অতীতের এই চাবুক রাশেদ খানের বুকে এসে সজোরে আঘাত করলো। তিনি ডুকরে কেঁদে উঠলেন, মুখ চেপে ধরে আল্লাহ বলে এই মসজিদের মেঝেতেই বসে পড়লেন। তারপর সোজা গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তার দরবারে কান্নার পাহাড় বাঁধলেন। মাবুদ, আমাকে ক্ষমা করো, আমি এক অধম পাপিষ্ঠ বাবা। আমার সব ভুলের জন্য আজ আমি তোমার কাছে হাত পাচ্ছি। আমার গুনাহের শাস্তি আমার নিষ্পাপ মেয়েকে দিও না। আমার অনুকে আমার বুকে ফিরিয়ে দাও দয়াময়। একজন বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে বহন করার মতো ভারী বোঝা আমি বইতে পারবো না। আমাকে মাফ করো হে দয়াময়। ঘণ্টাখানেক আগে হসপিটালের এই করিডোরে অন্য এক ভয়ানক ও প্রলয়ঙ্কারী দৃশ্যের সাক্ষী হয়েছিল। সূর্য এক উন্মাদের মতো করিডোর দিয়ে ছুটে আসছিল। তার বাম হাতের কবজিতে হালকা ব্যান্ডেজ করা, শার্টের হাতে গোটানো, কপালের কিছুটা কালচে রক্তের
দাগ লেগে শুকিয়ে আছে। সূর্যের কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়নি। অফিস থেকে ফেরার সময় মাঝ রাস্তায় একটা বেপরোয়া বাইক তার গাড়ির সাইডে সজোরে ধাক্কা মারে। গাড়ির কাঁচ ভেঙে তার হাতে সামান্য কেটে যায় আর স্টিয়ারিংয়ে ধাক্কা লেগে কপালে একটা চোট লাগে। শার্টে প্রচুর রক্ত লেগেছিল আর ফোনটা হাত থেকে পড়ে ওটার ডিসপ্লে পুড়ে চুরমার হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। রাস্তার ভিড়ের মধ্যে এলাকার এক ছোট ভাই টাইপের ছেলে সূর্যের এই অবস্থা দেখে মারাত্মক প্যানিকড হয়ে পড়ে। সে সূর্যকে এমন রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে বের করার সময় নিজের জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়েছিল। সে ভেবেছিল সূর্য বুঝি আর নেই, তাই সে হন্তদন্ত হয়ে অরণ্যকে ফোন করে এক উন্মাদের মতো চিৎকার করে উঠেছিল যাতে অরণ্য জলদি হাসপাতালে আসে। অথচ সে বিন্দুমাত্র ধারণাও করতে পারেনি, অথচ তার একটা অতিরঞ্জিত ভুল তথ্যের ফোন কল খানবাড়িতে কেমন এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় বইয়ে দেবে। সূর্য যখন অক্ষত অবস্থায় ওটির সামনে এসে দাঁড়ালো তখন অরণ্যকে সেখানে দেখতে পেল। সূর্য হিতাহিত জ্ঞান হারিয়ে অরণ্যের শার্টের কলারটা দুই হাত দিয়ে খামচে ধরে চিৎকার করে উঠেছিল, অরণ্য, অনু কোথায়? অনুর কি হয়েছে? তোদের না ওর কাছে রেখে গেলাম আমি, আর তোর শার্টে এত রক্ত কেন? অরণ্য, কথা বলছিস না কেন ইডিয়েট? সূর্যের এমন উন্মাদের মতো চিৎকার শুনে দাদুভাই এগিয়ে এসে তার কাঁধে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠলেন। দাদুভাই, শান্ত হও, শান্ত হও, ডাক্তাররা ভেতরে অপারেশন করছে। সূর্য এবার সুরাইয়া বেগমের দিকে ঘুরে গিয়ে ডুকরে কেঁদে উঠল। আম্মু, তুমি কোথায় ছিলে? আমি তো তোমাদের কাছে ওকে রেখে গিয়েছিলাম, জাস্ট 1 ঘন্টার জন্য গিয়েছিলাম আম্মু। 1 ঘন্টাই তো আম্মু। তোমার মেয়ে কেন আমার নিঃশ্বাস কেড়ে নেওয়ার মতো এমন করছে? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আম্মু, আমার বুকে পাথর চেপে বসেছে। ওদের বলো একবারের জন্য হলে ওর সাথে আমাকে দেখা করতে দিতে, ওকে কথা বলতে বলো, আমার সাথে একবার ওকে দেখা করতে বলো, ও একবার বলুকও ঠিক আছে। আমার সূর্য বাবা মা সুরাইয়া ডুকরে উঠলেন। সে যে মানুষটার জন্য আমি একসময় বাঁচতে চেয়েছিলাম সে আজ নিজের অজান্তেই আমার বেঁচে থাকার শেষ নিঃশ্বাসটুকু কেড়ে নিতে চাইছে আম্মু। সূর্য ওটির দরজার সজোরে নিজের এক হাত অরণ্যের কলার ধরে অন্য হাত দিয়ে আঘাত করতে করতে চিৎকার করে বলল, অনু, তুই এমনটা করতে পারিস না আমার সাথে। তুই তো আমাকে কথা দিয়েছিলি তুই লক্ষ্মী হয়ে বিছানায় বসে থাকবি, তবে কেন নিচে নামলি? কেন আমার কথা শুনলি না ছোট পাখি? ঠিক তখনই ভেতর থেকে একজন নার্স দরজা খুলে বের হয়ে চরম রাগান্বিত হয়ে বললেন, দেখুন, ওটির সামনে এভাবে পাগলামি করবেন না। সূর্য নার্সকে দেখে বাচ্চাদের মতো আকুল হয়ে বলল, আমার অনু ভেতরে, ওকে বলুন ওর সূর্য এসেছে, ওকে বলুন ওর সূর্য ডাকছে, তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। একবার ওকে বলুন ও আমার কাছে চলে আসবে, একবার ডাকুন না প্লিজ। অরণ্য সূর্যকে টেনে ধরে কেঁদে বলল, ভাইয়া প্লিজ শান্ত হও। নার্স নিজের পেশাগত জীবনে এমন পাগলামি আর কখনো দেখেছেন বলে মনে হলো না, কিন্তু প্রফেশনাল খাতিরে তাকে কঠোর হতেই হলো। আপনার এমন চিৎকারে ভেতরে ডাক্তারদের অপারেশনে অসুবিধে হচ্ছে, ভেতরে মা আর বাচ্চা দুজনের জীবনই চরম ঝুঁকিতে আছে, দয়া করে শান্ত থাকুন। নার্সের মুখে মা আর বাচ্চার জীবনের ঝুঁকির কথা শোনা মাত্রই সূর্য যেন এক নিমেষে পাথরের মূর্তিতে পরিণত হলো। তার হাতের মুঠো থেকে অরণ্যের গলাটা ফসকে গেল। সে 2 পা পিছিয়ে গিয়ে ওটির লাল বাতিটার দিকে শূন্য চোখে তাকালো। প্রিয়তমাকে হারানোর এক তীব্র আশঙ্কায় সূর্যের চোখ দুটো উন্মাদের মতো হয়ে গেল। পরক্ষণেই অতিরিক্ত মানসিক আঘাত আর ট্রমা সহ্য করতে না পেরে সে করিডোরের মেঝেতেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। ছেলের এমন অবস্থা দেখে সুরাইয়া বেগমও মেঝেতে ঢলে পড়লেন। সকলে মিলে ধরাধরি করে সূর্যকে পাশের কেবিনে নিয়ে গেল এবং কড়া সিডেটিভ ইঞ্জেকশন পুশ করে ঘুম পাড়িয়ে রাখলো। সময় যেন স্তব্ধ হয়ে আছে। প্রায় কয়েক ঘন্টা পর ওটির ওপরে লাল বাতিটা নিভে গেল। ডাক্তার ক্লান্ত হয়ে বাইরে আসতেই সকলে সামনে গিয়ে দাঁড়ালো। অরণ্য কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ডাক্তার, আমার বোন, আমার অনু ঠিক আছে তো? ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে মুখের মাস্কটা নামালেন। তার চোখে মুখে চরম ক্লান্তির ছাপ। তিনি শান্ত গলায় বললেন, পেশেন্টের কন্ডিশন অত্যন্ত ক্রিটিক্যাল ছিল। সিঁড়ি থেকে পড়ার তীব্র আঘাতে তার জরায়ু থেকে গর্ভ ফুল পুরোপুরি আলগা হয়ে গিয়েছিল, যাকে আমরা মেডিকেল ভাষায় প্লাসেন্টার অ্যাব্রুপশন বলি। এর ফলে বাচ্চার শরীরে রক্ত ও অক্সিজেন সরবরাহ প্রায় বন্ধ হয়ে আসছিল। তাই আমাদের আর 1 সেকেন্ডও সময় ছিল না। আমরা এমার্জেন্সি সি সেকশন করতে বাধ্য হয়েছি। দাদুভাই বুক কাঁপিয়ে জিজ্ঞেস করলেন, আমার দাদুভাইয়ের বাচ্চাটা, ও বেঁচে আছে তো বাবা? ডাক্তার মলিন হাসলেন। আল্লাহর অশেষ রহমত যে বাচ্চাটাকে আমরা জীবিত বের করতে পেরেছি। একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, কিন্তু যেহেতু মাত্র 8 মাস, মানে প্রিম্যাচিওর বেবি, আর তার উপর এত বড় ট্রমা গেছে, তাই বাচ্চার ফুসফুস এখনো পুরোপুরি ম্যাচিওর না। সে নিজে থেকে শ্বাস নিতে পারছে না। আমরা তাকে জন্মের পরপর
করে এনআইসিইউ লাইফ সাপোর্টে রেখেছে। আগামী 72 ঘন্টা বাচ্চাটাকে কড়া পর্যবেক্ষণে রাখতে হবে। অরণ্য দেওয়ালে হাত দিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, আর অনুর জ্ঞান কখন ফিরবে? ডাক্তার অরণ্যের কাঁধে হাত রেখে বললেন, মায়ের শরীর থেকে প্রচুর ব্লিডিং হয়েছে, সে হাইপোভোলেমিক শকে চলে গিয়েছিল। আমরা আমাদের চেষ্টা করছি, কিন্তু তার ভেতরে বাঁচার ইচ্ছেটা কেমন যেন কম। অতিরিক্ত মানসিক শকের কারণে সে এখনো গভীর অবচেতন অবস্থায় আছে। আমরা তাকে আইসিইউতে অবজারভেশনে রাখছি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি তার জ্ঞান না ফেরে তবে আমাদের পক্ষে কিছু বলা কঠিন। জাস্ট প্রে টু অলমাইটি। রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। কেবিনের ভেতরে করা ওষুধের ঘোর কেটে যেতেই সূর্য ধীরে ধীরে চোখ মেলল। চোখের সামনে ধোয়াটে সিলিং ফ্যানটা ঘুরতে দেখে তার মগজে এক ঝটকায় কালকের সব দৃশ্য সজোরে ধাক্কা মারল। অনু এক চিৎকারে সূর্য বিছানায় ধরপড় করে উঠে বসলো। তার ডান হাতের স্যালাইনের পাইপটা টান লেগে খুলে গেল। সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত মেঝেতে পড়তে লাগলো, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সূর্য এক উন্মাদের মতো খাট থেকে নেমে দরজার দিকে ছুটল। ঠিক তখনই অরণ্য কেবিনে ঢুকছিল। সে সূর্যকে এভাবে দেখে শক্ত করে তার দুই বাহু চেপে ধরল। মাইয়া, শান্ত হও, তুমি নিজের শরীর আরও খারাপ করছো। অরণ্য চেঁচিয়ে বলল। সূর্য এক ঝটকায় অরণ্যকে সরিয়ে দিল। তার চোখ দুটো লাল, ঠোঁট দুটো কাঁপছে। তার মতো এক গম্ভীর শক্ত পুরুষ আজ এক শিশুর মতো ডুকরে কেঁদে উঠল। আমার অনু ঠিক আছে তো? ও চোখ মেলেছে? ও কি আমাকে ডাকছে? ছাড় অরণ্য, আমাকে অনুর কাছে যেতে দে। তুই তো সব জানিস, একবার মায়াকে হারিয়ে বেঁচে থেকেছিলাম, কিন্তু এবার যদি অনুকেও হারাই, খোদার কসম দ্বিতীয়বার আর বাঁচতে পারবো না। অরণ্য সূর্যের এই রূপ দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারলো না। সে সূর্যকে জড়িয়ে ধরে বলল, অনু আইসিইউতে আছে ভাইয়া, ও বেঁচে আছে কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। তোমার একটা কন্যা সন্তান হয়েছে ভাইয়া, সে এনআইসিইউতে আছে। বাচ্চার কথা শুনে সূর্যের বুকটা এক অজানা যন্ত্রণায় মুচড়ে উঠল। তার আর এক মুহূর্তও তর সইছিল না। সে অরণ্যকে ঠেলে সরিয়ে করিডোরে ছুটে গেল। আইসিইউর দরজার কাচের ওপাশ থেকে সে দেখলো তার সেই চঞ্চল ছটফটে অনুর অসংখ্য পাইপ, অক্সিজেন মাস্ক আর হার্ট মনিটরের তারে জড়িয়ে বিছানায় নিথর হয়ে শুয়ে আছে। তার ফর্সা মুখটা একদম ফ্যাকাশে রক্তহীন। সূর্য অনেক অনুরোধ করে মাত্র 5 মিনিটের জন্য ভেতরে ঢোকার অনুমতি পেল। সে ধীর পায়ে অনুর বিছানার পাশে গিয়ে বসলো। অনুর সেই ছোট নরম হাতটা যা সবসময় সূর্যের কলার চেপে ধরে ঝগড়া করত, আজ সেটা একেবারে নিস্তেজ হিম শীতল। সূর্য অনুর সেই শীতল হাতটা নিজের দুই হাতের তালুর মাঝে নিল। নিজের গায়ের উষ্ণতা দিয়ে তার হাতটা গরম করার চেষ্টা করতে লাগলো। সূর্যের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়লো অনুর হাতের ওপর। সূর্য অনুর কানের কাছে মুখ নিয়ে ভাঙা রুদ্ধ কণ্ঠে ফিসফিস করে বলল, এই যে আমার ছোট পাখি, চোখটা খোলো না প্লিজ। দেখো তোমার পুচুসির বাপ তোমার পাশে বসে আছে। আই এম সরি অনু, আমি তোকে সারাক্ষণ আগলে রাখার কসম খেয়েছিলাম, অথচ আমিই তোকে এই মৃত্যুর মুখে ঠেলে দিলাম। কেন আমি তোকে একা রেখে গেলাম? তোর কি একটুও দয়া হচ্ছে না রে অনু? এই দেখ না আমার বুকটা কেমন ছিঁড়ে যাচ্ছে। তুই যদি এভাবে চোখ বন্ধ করে থাকিস তবে এই সূর্য কার ভরসায় বাঁচবে? আমাকে বাঁচার স্বপ্ন দেখিয়ে এভাবে মাঝ রাস্তায় জ্যান্ত মেরে ফেলিস না অনু। সূর্য নিজের মাথাটা অনুর নিস্তেজ হাতের ওপর রাখলো। কান্নায় তার পুরো শরীর কাঁপছে। সে নিজেকে অপরাধী ভেবে বলতে লাগলো, আমি জানি তুই আমার ওপর বড্ড রেগে আছিস। আমি তোকে বকা দিয়েছিলাম, খ্যাপাতাম, আর কখনো খ্যাপাবো না অনু, আর কখনো তোকে একা রেখে কোথাও যাব না। খোদার দোহাই লাগে, আমাকে এভাবে শাস্তি দিস না। তুই ছাড়া এই সূর্য মরে যাবো রে আমি। একবার চোখটা খোলো অনু প্লিজ, একবার চোখটা খোলো। আমাদের পুচুসি, আমাদের মেয়েটা তোর অপেক্ষায় আছে। দেখ ও একা ওই কাছের ঘরে লড়ছে, অথচ আমি ওর পাশে একবারও যাইনি, শুধু তোর জন্য এখানে বসে আছি। তুই না গেলে আমি কোন সাহসে যাব বল? আমার দিকে তাকা অনু। কিন্তু অনুর কোনো সাড়া নেই। সূর্য নিজেকে আর সামলাতে পারলো না। তার মনে হলো এই দুনিয়ার কোনো ডাক্তার বা ওষুধ তার অনুকে ফিরিয়ে আনতে পারবে না। একমাত্র যিনি জীবন দিয়েছেন তিনিই পারেন তাকে রক্ষা করতে। সূর্য কোনোভাবে নিজের ব্যথাময় শরীরটা তুলে এক ছুটে হসপিটালের পাশের মসজিদে গেল। সেখানে গিয়ে উঁচু করে তার কাপা শরীর নিয়ে জায়নামাজে দাঁড়ালো। সে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে কতক্ষণ কেঁদেছে তার জানা নেই। এক পর্যায়ে অতিরিক্ত মানসিক ও শারীরিক ধকল সহ্য করতে না পেরে সে সেজদার জায়গাতেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে আবার অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি করাতে বাধ্য হলো। একদিন কেটে গেছে। আইসিইউর থমথমে কেবিন। সূর্য অনুর বিছানার পাশে একটা টুলে বসে আছে। একবার দূর থেকে নিজের মেয়েকে বুক ভরে দেখেছে, তবে ছোঁয়ার ভাগ্য তার হয়নি। এই পুরো সময়টাতে তাকে পানি ছাড়া জোর করে কিছুই খাওয়ানো সম্ভব হয়নি। মানুষের কি এমন সময় গলা দিয়ে খাবার নামে যেখানে তার স্ত্রী নিস্তেজ হয়ে শুয়ে আছে?
আর তার সদ্য জন্ম নেওয়া মেয়ে কাচের ওপাশে মৃত্যুর সাথে লড়ছে। সূর্যের চোখের নিচে কালচে কালি পড়ে গেছে, চুলে দাড়িতে এক উস্কো খুস্কো ভাব। অনুর সকালে একবার জ্ঞান ফিরেছিল, তবে পুরোপুরিভাবে নয়। অ্যানেস্থেশিয়ার কারণে এক পলক চোখ মেলে সে আবারও ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। বাড়ির সকলে এসে অনুকে ডেকেছে, দেখা করেছে, কিন্তু অনুর তেমন হোশ না থাকায় কোনো কথা হয়নি। শুধু সূর্য তখন আসেনি। রাগ হয়েছিল মেয়েটার ওপর, কেন সে সিঁড়ি দিয়ে নামতে গেল, আবার পরক্ষণেই বুকটা কষ্টে ফেটে আসছিল। কার ওপর রাগ দেখাচ্ছে? সে এত কিছু সহ্য করে যে মেয়েটা তার জীবনে আবার ফিরে এসেছে, তার জন্য কৃতজ্ঞতায় মন ভরে গেল। অনু এখন ঘুমোচ্ছে, তাই সূর্য কেবিনে ঢুকলো। অনুর একটা বরফ শীতল হাত নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে ধরে তার কপালে নিচের মাথা ঠেকিয়ে ফিসফিস করে কাঁদতে লাগলো। ঠিক তখন হার্ট মনিটরের বিপিং শব্দটা হঠাৎ একটু দ্রুত হতে শুরু করলো। অনুর হাতের আঙ্গুলগুলো সূর্যের হাতের মুঠোয় খুব হালকা, অত্যন্ত ক্ষীণভাবে একটু নড়ে উঠল। সূর্যের বুকের ভেতর যেন হাজারটা বসন্ত একসাথে জেগে উঠল। সে স্তব্ধ হয়ে অনুর মুখের দিকে তাকালো। অনুর চোখের পাতা দুটো কাঁপছে, বড্ড ক্লান্তিতে, বড্ড যন্ত্রণায়। অনু ধীরে ধীরে তার ভারী চোখের পাতা দুটো মেলল। তার অর্ধ নিমীলিত চোখের সামনে চারপাশের আলোটা প্রথমে ঝাপসা লাগলো, তারপর তার চেনা সেই মুখটা ভেসে উঠল। অনু অক্সিজেন মাস্কের ভেতর দিয়েই খুব ক্ষীণ, প্রায় শোনাই যায় না এমন দুর্বল কণ্ঠে ফিসফিস করে ডাকলো। সূর্যের চোখ দিয়ে আনন্দ আর স্বস্তির জল উপচে পড়লো। সে অনুর অবশ হাতের উপর নিজের ঠোঁট ছুঁয়ে কেঁদে ফেললো। অনু, আমি এখানেই আছি, তোর পাশে আছি, এই দেখ, একদম জীবিত সুস্থ অবস্থায়। অনু কাপা হাতে সূর্যকে ছুলো, যেন তার অস্তিত্বের সত্যতা যাচাই করলো। সূর্যকে অক্ষত দেখে এতক্ষণে তার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়লো। অনু তার শুকনো ঠোঁট দুটো সামান্য নাড়িয়ে অত্যন্ত আকুল চোখে চারপাশটা দেখার চেষ্টা করলো। তার হাতটা সোজা নিজের পেটের ওপর চলে গেল, কিন্তু সেখানে সেই চেনা ভারী অনুভূতিটা না পেয়ে অনুর চোখ দুটো ভয়ে আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়লো। সে একদৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে রইল। তার চোখ যেন নিঃশব্দে এক চরম আকুতিতে জানতে চাইছে আমার ভেতরে সে অস্তিত্বটা কোথায়, ও ভালো আছে তো, বেঁচে আছে তো। অনুর সেই চোখের ভাষা বুঝতে সূর্যের এক সেকেন্ডও সময় লাগলো না। সূর্য অনুর কপালে একটা দীর্ঘ গভীর ও ভালোবাসার চুমু এঁকে দিয়ে তার গালটা জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় বলল, আমাদের পুচুষি ভালো আছে, অনুও বেঁচে আছে, আমাদের একটা মায়াবী ছোট্ট মেয়ে হয়েছে রে, একদম তোর মতো গোলগাল আর মায়াবী। অনু এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সূর্য তার চোখের পানি মুছে দিয়ে বলল, ও এখন একটু দুর্বল বলে ডাক্তাররা ওকে কাচের ঘরে রেখেছে, আমি ওকে এখনো একবারও কোলে নিতে পারিনি, তুই একটু সুস্থ হ, আমি নিজে ওকে তোর কোলে এনে দেবো। তুই শুধু আমাদের ছেড়ে কোথাও যাস না অনু, এই সূর্যকে আর কখনো একা ফেলে যাস না।